আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আর্টিফিশিয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ কাউসার আলম। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে তিয়ানগড় ইউনিভার্সিটি চায়নাতে পড়াশোনা করতেছি। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুইটা পার্ট নিয়ে। প্রথম পার্ট হচ্ছে কিভাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলা থাকবে। দ্বিতীয় অংশে জাভার প্রোগ্রামিং স্ট্রাকচারটা কেমন হবে, অর্থাৎ সিনট্যাক্স গুলো কেমন হয় সেগুলো নিয়ে কথা বলা হবে। আর ফাইনালি আজকে আমরা আর্টিফিশিয়াল স্কুল এই যে লেখাটা, এটাকে অফিসিয়ালি কিভাবে লিখতে হয়, প্রিন্ট করতে হয় বা আউটপুট আসবে কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিওর তিনটা বিষয়: কিভাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, এবং দ্বিতীয় কিভাবে সিনট্যাক্সটা গঠিত হয় এবং প্রোগ্রামিং স্ট্রাকচারটা কেমন হয়, এবং একটা প্রোগ্রামিং স্ট্রাকচারের জন্য কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলবো। ফাইনালি আমরা একটা প্রোগ্রাম করব এবং সেটার একটা আউটপুট আসবে। সো প্রথমেই আমরা চলে আসি হাউ জাভা ওয়ার্কস, অর্থাৎ জাভা কিভাবে কাজ করে। তো জাভা মূলত কাজ করে তিনটা ধাপে। প্রথম ধাপটা হচ্ছে জাভার একটা সোর্স কোড থাকে। কি থাকে? একটা সোর্স কোড। আমি একটা লাইন লিখেছি যে জাভা সোর্স কোড ইজ কম্পাইলড ইনটু দ্য বাইট কোড and then it is interpreted to মেশিন কোড। অর্থাৎ আমাদের একটা জাভা প্রোগ্রাম যখন আমরা লিখি তার একটা সোর্স কোড থাকবে, এরপরে সেই সোর্স কোডটা বাইট কোডে পরিণত হবে, দেন সেই বাইট কোড থেকে কি হবে? একটা মেশিন কোড পাবো। তার মানে আমাদের প্রথম ধাপটা কি? সোর্স কোড থেকে বাইট কোড হওয়া। দ্বিতীয় ধাপ হচ্ছে বাইট কোড থেকে মেশিন কোডে আসা। কিন্তু এই সোর্স কোড এই যে আমরা লিখলাম, এইটা থেকে কিভাবে বাইট কোডে আসে, মূলত এইটার জন্য আমাদের কি করতে হয়? একটা কম্পাইলার ইউজ করতে হয়। তো এই কম্পাইলারটা মূলত ইনবিল্ট করা থাকে আইডিই এর সাথে। আমি গত ভিডিওতে আইডিই নিয়ে কথা বলেছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। তো কি করে? সোর্স কোডটাকে বাইট কোডে রূপান্তরিত করার জন্য একটা কম্পাইলার ইউজ করা হয়। দেন এই কম্পাইলার কি করলো? বাইট কোডে পরিণত করে দিল। কিন্তু এইটা যে মেশিন কোডটাকে বুঝে আমাদের যে আউটপুটটা দিতে হবে, তার জন্য আবার কিসের প্রয়োজন হবে? আর একটা ইন্টারপ্রেটারের প্রয়োজন হবে। সেই ইন্টারপ্রেটারটাই মূলত কি করবে? এই বাইট কোডটাকে মেশিন কোডে রূপান্তরিত করবে এবং দেন আমরা আউটপুট হিসেবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটাকে দেখতে পারবো। আমার কথা কি এতক্ষণ পর্যন্ত বোঝা গেল? যদি বুঝতে কোনো সমস্যা হয় এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন তাহলে লিখবেন ইয়েস অর নো, এরকম কোন অ্যান্সার দিয়ে দিবেন। আমি বুঝে যাবো যে আপনারা বুঝছেন অথবা বুঝেনি, এবং টাইম ট্যাগ ইউজ করেন। দ্বিতীয়ত, এখন আমরা মূলত শিখবো জাভা সিনট্যাক্স। আমি সিনট্যাক্সটা বলতে একটু বলে নিই যে সিনট্যাক্সটা মূলত কি। দেখেন, আমরা যখন কোনো ভাষা শিখি, ধরেন বাংলা ভাষা শিখলাম, বাংলা আমাদের মাতৃভাষা, সো আমাদের কোনো নিয়ম কানুন শেখার প্রয়োজন হয়নি, আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে কথা বলে থাকি। আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটু উদাহরণ দিই, যে আমরা যখন ছোটবেলায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ি বা আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম, তখন কি আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে এর কিছু নিয়ম আছে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইসটা অবজেক্ট, এভাবে আমরা কিন্তু অনেকটা কি পড়েছি। তো এই যে নিয়ম, এই নিয়মের মধ্যে আমাদের কি করতে হয়? ইংরেজি বলতে হয় বা লিখতে হয়। তো জাভার সিনট্যাক্সটা হচ্ছে সেরকম, যে জাভার একটা লেখার একটা নিয়ম, আর এই যে লেখার কিছু রুলস, এই রুলস গুলো কি বলা হচ্ছে কি? সিনট্যাক্স। তাহলে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন সিনট্যাক্সটা কি জাভার? এক কথায় মনে রাখবেন যে জাভার সিনট্যাক্সটা হচ্ছে এক ধরনের নিয়ম, যে নিয়মের জন্য এদেরকে বলা হয় কি? জাভার সিনট্যাক্স। আর আমরা নর্মালি গ্রামার যখন শিখি ইংলিশ, তখন তার সেগুলোকে আমরা ভোকাবুলারি এন্ড গ্রামার বলি। সো সেম জাভার সিনট্যাক্সটা হচ্ছে জাভার জন্য একটা ভোকাবুলারি অথবা একটা গ্রামার। দেন জাভার একটা প্রোগ্রামিং স্ট্রাকচার থাকবে।
এই প্রোগ্রামিং স্ট্রাকচারের মধ্যে পৃথিবীর যত জাভা প্রোগ্রাম করা হয়েছে সবকিছু অন্তর্ভুক্ত, এর বাহিরে কোনো প্রোগ্রাম জাভার নেই। তো প্রথম যে বিষয়টা, একটা ডকুমেন্টেশন সেকশন থাকে। তো আমি একটু সংক্ষেপে বলবো ডকুমেন্টেশন সেকশনটা নিয়ে। সেটা হচ্ছে, ধরেন আপনি এই যে কোডটা লিখছেন এটার ওনার কে, বা এই কোডের বিস্তারিত বিষয়গুলো কি আছে, কোন বিষয়ের উপর ভিত্তি করে এই প্রোগ্রামটা করা হচ্ছে, এটা একটা কমেন্ট ট্যাগের মধ্যে, ডকুমেন্ট ট্যাগের মধ্যে এটা লেখা হয়। এই বিষয়গুলো যখন আপনারা ডকুমেন্ট সেকশন, যখন ফুল আমরা কোনো প্রোগ্রাম করব, আগে তো আমরা কিছুদিন বেসিকটা শিখে নেব, দেন আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করব, কিভাবে স্কুলের রেজাল্টের পার্সেন্টেজ নির্ণয় করা, ছোট্ট একটা ক্যালকুলেটর কিভাবে ডেভেলপ করতে হয়, এগুলো যখন শিখবো তখন এই বিষয়গুলোটা আস্তে আস্তে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। দ্বিতীয়ত, একটা প্যাকেজ স্টেটমেন্ট থাকবে। এই প্যাকেজ স্টেটমেন্টের মধ্যেই সবকিছু অন্তর্ভুক্ত থাকবে। তার মানে একটা জাভা প্রোগ্রামে ডকুমেন্ট সেকশনের পরে কি থাকে, প্যাকেজ সেকশন থাকে। এখন এই ডকুমেন্ট সেকশনটাকে আমরা বিভিন্ন জায়গায় লিখতে পারি, বাট প্যাকেজের আন্ডারেই আপনার কি করতে হবে, একটা ইম্পোর্ট স্টেটমেন্ট থাকতে পারে, এরপরে আপনার ইন্টারফেস স্টেটমেন্ট থাকতে পারে, ক্লাস ডেফিনেশনস থাকতে পারে, এছাড়া একটা মেইন মেথড থাকতে পারে, মেইন মেথড ক্লাস থাকবে। আমি এখন এখানে বলি, এই যে আপনারা 6টা যে বিষয়বস্তু দেখলেন, সেকশন দেখলেন, স্টেটমেন্ট দেখলেন, ডেফিনেশন দেখলেন এবং ক্লাস দেখলেন, দেখেন ডকুমেন্টেশন, প্যাকেজ, ইম্পোর্ট, ইন্টারফেস, স্টেটমেন্ট, ইন্টারফেস, ক্লাস এবং মেইন মেথড, এগুলো 3টা ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে সাজেশনে থাকবে বা সাজেস্টেড থাকবে, কোনোটা কোনোটা অপশনাল থাকবে, আর কোনোটা কি থাকবে, ইসেনশিয়াল, আবশ্যক থাকবে। অর্থাৎ এই যে প্রোগ্রামগুলো 6টা অংশ আছে, এই 6টা অংশই একটা জাভার কোডকে বা প্রোগ্রামকে রান করার জন্য ইম্পর্টেন্ট না। এর মধ্যে 2-1টা 3টা 2টা বা যে কোনো কিছু থাকলেই প্রোগ্রামটা রান হতে পারে। সো কোনটা ছাড়া প্রোগ্রাম রান হবে না সেটা হচ্ছে ইসেনশিয়াল, আর কোনগুলো না থাকলেও কোনো সমস্যা নাই, সেগুলো হচ্ছে সাজেস্টেড। এছাড়া কিছু অপশনাল থাকে যেগুলো আমরা বিশেষ কোনো কাজ করার জন্য ব্যবহার করি। সরি, বিশেষ কোনো কাজ করার জন্য কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো এই 6টা অপশনের মধ্যে ডকুমেন্টেশন যে সেকশনটা আছে সেটা সাজেশন হিসেবে মূলত থাকে বা সাজেস্টেড হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্যাকেজ থেকে ক্লাস ডেফিনেশনস পর্যন্ত এর যতগুলো অপশন আছে এগুলো সবগুলোই অপশনাল। আমরা চাইলে কোনো একটা প্রোগ্রামকে কোনো একটা প্যাকেজের আন্ডারে রাখতে পারি, অথবা কোনো একটা এই প্রোগ্রামটার মধ্যে কোনো কিছুকে আমরা ইম্পোর্ট করতে পারি, বিভিন্ন রকম ক্লাস ডিফাইন করতে পারি। এই বিষয়গুলো কি অপশনাল, আমাদের এগুলো প্রয়োজনীয়তা আছে আবার কি নাই, অর্থাৎ আমার যখন প্রয়োজন হচ্ছে আমি তখনই এটাকে ব্যবহার করতেছি। বাট একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য, রান করার জন্য, সেখান থেকে কোনো আউটপুট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা মেইন মেথড ক্লাস ক্রিয়েট করে নিতে হবে। এরপরে চল, আমরা এত কিছু দেখলাম, এখন আমরা একটা প্রোগ্রাম রান করব, যে প্রোগ্রামের আউটপুট আসবে আর্টিফিশিয়াল স্কুল। আমি বিশ্বাস করি যে আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটা আপনারা খুবই সুন্দর মতো বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রয়োজন হলে আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করব। আপনারা যতদিন পর্যন্ত না বুঝবেন আমি আপনাদের জন্য আছি ইনশাল্লাহ। তো চলুন আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি এবং সেটার জন্য আমরা কি করি, একটা আউটপুট রেজাল্ট নিয়ে আসি। ওকে, আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি যেটা নাম হচ্ছে জাভা লার্নিং ফ্রম আর্টিফিশিয়াল স্কুল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে জাভা লার্নিং ফর আর্টিফিশিয়াল স্কুল। এটা হচ্ছে আমার একটা প্রজেক্টের নেম। এখন এই প্রজেক্টের আন্ডারে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখতে পাবেন যে এই অংশটা, এই বাম পাশের যে অংশটা, এখানে আমাদের কিছু ফাইল নেম দেওয়া আছে।
এই ফাইলগুলো দেখে এই অংশটা, এই ডান পাশের এই অংশটা, এখানে আমরা কি করতেছি, এগুলোকে লিখবো। কি করব? লিখবো এগুলো। সো একটা জাভা প্রোগ্রাম করার জন্য আমাদের সোর্সে আপনারা রাইট ক্লিক করবেন। আমি এখানে অবভিয়াসলি ইন্টেল জি আইডি নিয়ে কাজ করছি। আমি আগের ভিডিওতে বলেছি যে আমি এটা ইউজ করব, ইন্টেল জি আইডি প্ল্যাটফর্মটা। সো আমাদের একটা সোর্স কোড আছে। এখন এই সোর্স কোডের মধ্যে আমরা কি করব? আমরা কি বলেছিলাম যে আমাদের অপশনাল একটা আমরা প্যাকেজ ক্রিয়েট করে নিলেও নিতে পারি। সো আমি একটা প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি, যেটা নাম দিচ্ছি আমি আর্টিফিশিয়াল স্কুল। দেখেন এখানে আমার আর্টিফিশিয়াল স্কুল নামে কি হয়ে গেছে, একটা প্যাকেজ হয়ে গেছে। কিন্তু এই প্যাকেজের মধ্যে আমরা রাইট ক্লিক করে কি করব, একটা জাভা ক্লাস তৈরি করব। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু ভিডিওটা পজ করি, আজান শেষে আমরা আবার ব্যাক করবো ইনশাল্লাহ। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আবার ব্যাক করি। সো আমরা ছিলাম কোথায়? আমরা আর্টিফিশিয়াল স্কুল একটা প্যাকেজ ক্রিয়েট করেছিলাম। এই প্যাকেজে আমরা রাইট ক্লিক করে কি করব, একটা জাভা ক্লাস তৈরি করব। আমরা মূলত জানি যে একটা জাভা প্রোগ্রাম রান করার জন্য বা লেখার জন্য আমাদের একটা ক্লাস তৈরি করে নিতে হয়, যার ফলে ওইখানে ডট জাভা নামে আমাদের একটা ফাইল তৈরি হয়। সো আমরা এখানে কি করব, আর্টিফিশিয়াল স্কুলে একটা নামকে প্রিন্ট করব বা আউটপুট হিসেবে দেখব। সো আমি এই ক্লাসটার নাম দিলাম নেম আউটপুট। দেন আমি ইন্টার ক্লিক করলাম। কি হয়ে গেল, আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেল। এখন ক্লাস তৈরি হওয়ার ফলে দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে। ইরর না তো, মূলত একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই, দেখেন দেখা যাচ্ছে যে ওয়ার্নিং, এবং এখানে হাইলাইট করে দিচ্ছে যে কিসের ওয়ার্নিংটা আমাদের দিয়েছে। মূলত দেখাচ্ছে কি, সিনট্যাক্সের ওয়ার্নিং দিয়েছে। তো এখন আমরা এখানে কি জানি যে একটা জাভা ক্লাস তৈরি হলে তার মূলত সেই প্রোগ্রামটাকে এসেনশিয়ালি রান করার জন্য কি দরকার হয়, একটা মেইন মেথডের দরকার হয়, যেটা আমরা স্লাইডে পড়িয়েছি। অর্থাৎ এই ভিডিওর যদি আপনারা একটু সামনের দিকে যান তাহলে দেখতে পারবেন সেখানে কি ছিল, একটা মেইন মেথড ক্লাস তৈরি করার কথা ছিল। যে ক্লাসটা ছাড়া বা যে মেথডটা ছাড়া আমাদের কি একটা প্রোগ্রামটাকে আমরা এক্সিকিউট করতে পারবো না। কিসের ক্ষেত্রে? জাভার ক্ষেত্রে। সো আমি এটাকে সংক্ষেপে পিএস ভিএম যদি লিখে ইন্টার প্রেস করি তাহলে আমাদের এটা লেখা হয়ে যাবে। এছাড়া আপনাদের জন্য যদি, আমার একটু ডিস্টার্ব করছে, ওকে। সো দেখেন আমি একটা শর্টকাট বাটন ক্লিক করলাম PSVM, এবং আমি এখানে এন্টার করা মাত্র কি হলো, আমার একটা মেইন মেথড তৈরি হয়ে গেল। দেখেন আমি মেইন মেথড দুইবার লেখার কারণে কি হয়েছে, এটা কিন্তু ভুল হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি এটা কেটে দিই, ডিস্টার্ব করছি এটা বারবার। ওকে, সো এছাড়া আমি কি করতে পারি, আমরা চাইলে লিখতে পারি নিজেরাই। কিভাবে? পাবলিক লিখি আমরা, তারপরে স্ট্যাটিক লিখি। এগুলো পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, এগুলো কেন লিখতে হচ্ছে এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো নেক্সট ভিডিওগুলোতে। তো আপনারা এখন শুধু একটু মনোযোগ ধরে দেখতে হবে, আর কোনো কাজ নেই, আর পরবর্তীতে সবগুলোই বুঝতে পারবেন। দেখেন এভাবে হয়ে গেল। তো আইডি ব্যবহার করার একটা সহজ মাধ্যম হচ্ছে এবং সুবিধাজনক ওয়ে হচ্ছে আমরা অনেক শর্টকাট ইউজ করতে পারি, যেটার জন্য আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম এখানে অটো কমপ্লিটেশন করা থাকে। এখন আমরা জানি, বা আপনারা যারা বিগিনার তারা জেনে রাখেন, যে আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো প্রোগ্রামকে রান করতে চাই বা প্রিন্ট করতে চাই, তখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন রকম মেথড ইউজ করা হয়, যেটার ফলে কি করা হয়, একটা প্রোগ্রামের একটা কোডকে আমরা কি করতে পারি, আমরা আউটপুট হিসেবে দেখতে পারি। সো জাভাতে আমাদের কোনো একটা প্রোগ্রামকে আউটপুট হিসেবে দেখানোর জন্য এই যে মেইন মেথড, এই অংশটুকু, এবং এইটা দেখেন
যে এর মধ্যে একটা কার্লি ব্রেসেস দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ এর মাঝখানে যতগুলো ব্লক আমরা লিখবো সেটা কার অন্তর্ভুক্ত? এই মেইন মেথডের অন্তর্ভুক্ত। আবার দেখেন এই মেইন মেথডটা কি? একটা ক্লাসের আন্ডারে। এই ক্লাসের মধ্যে দেখেন একটা ফার্স্ট কার্লি ব্র্যাকেট ইউজ করা হয়েছে, প্রথমটা বিগিনিং করছে এবং লাস্টেরটা কি করছে? ইন্ড করছে। এবং দেখেন এখানে একটা প্যাকেজও করা আছে, অর্থাৎ প্যাকেজের আন্ডারে। তাহলে আমার যে ডকুমেন্টেশনটা আমি দেখিয়েছিলাম আপনাদের, প্রোগ্রাম স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, সেইটার যে প্রথমে ডকুমেন্টেশন ছিল, এরপরে প্যাকেজ ছিল, এই প্যাকেজটা কি আপনারা পেয়েছেন? প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, কোনোটাই কোনোটার আগে আসবে না। ওকে, সো একটা প্যাকেজের আন্ডারে আমাদের একটা ক্লাস ছিল, সেই ক্লাসের মধ্যে আমাদের একটা মেইন মেথড ক্লাস ছিল। এই ক্লাসের মধ্যে আমরা যেটা লিখবো সেটাই কি আমাদের আউটপুট হিসেবে দেখাবে। এর বাহিরে যদি কোনো কিছু লিখে রাখি সেটা আমাদের আউটপুট হিসেবে দেখাবে না। সো আমরা কি করব? আমরা মূলত প্রিন্ট করব, কি প্রিন্ট করব? আর্টিফিশিয়াল স্কোর। আমরা এই লেখাটাকে কি করব? প্রিন্ট করব। এই প্রিন্ট করার জন্য জাভাতে আমাদের একটা সিস্টেমকে কল করতে হবে। কি করতে হবে? একটা সিস্টেম কল করে নিতে হবে। দেন আমাদের ডট ইউজ করতে হবে এবং এই সিস্টেমটাকে রেফার করবে আউটপুটের আউট, যেটা কি করবে? আউটপুট দেবে এবং সেটা কি করবে? প্রিন্ট করবে। প্রিন্ট করবে কি? একটা ভ্যালুকে প্রিন্ট করবে। দেখেন আমি যেই মাত্র প্রিন্ট এলএন লিখেছি সেখানে অনেকগুলো রেফারেন্স দিচ্ছে, তো আমরা কি করব? একটা স্ট্রিং ভ্যালু পাস করে দেব, যে স্ট্রিং ভ্যালুটাই মূলত আমাদের আর্টিফিশিয়াল স্কোর। এবং দেখেন একটা প্রোগ্রাম লেখার জন্য এই যে ব্লক অংশটুকু আছে, এই ব্লক অংশের মাঝখানে যেগুলো থাকে, এই প্রতিটা লাইন বা এই যে লাইনটা, এটাকে বলা হয় একটা কোড স্টেটমেন্ট। কি বলা হয়? একটা কোড স্টেটমেন্ট। এই কোড স্টেটমেন্টের শেষে অবশ্যই আমাদের কি করতে হবে? একটা সেমিকোলন দিতে হবে। যদি আমরা সেমিকোলনটাকে না দেই তাহলে দেখেন মুছে দেওয়া মাত্রই আমাদের একটা রং দেখাচ্ছে এবং এইখানে নিচের অংশে আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রজেক্ট ইরর দেখাচ্ছে, যে ইররটা এক্সপেক্ট করতেছে 8 নম্বর লাইনে একটা সেমিকোলনকে এক্সপেক্ট করতেছে। তাহলে আইডিই এর কাজ করার মজাটা বুঝেছেন? যেই মাত্র আপনি ভুল করবেন আপনাকে সেই মুহূর্তে ইরর দেখাবে। যখনই আপনি আপনার কিবোর্ড থেকে একটা সেমিকোলনকে ক্লিক করে দিলেন, অর্থাৎ প্রেস করলেন, সাথে সাথে আপনার ইরর সলভ। এখন আমাদের লেখা শেষ। আমরা এখন দেখবো যে রেজাল্টটা আসলে ঠিকঠাক আছে কিনা। এর জন্য আমরা রাইট ক্লিক করে আমরা রানটাতে ক্লিক করব এবং আমরা একটু অপেক্ষা করব আমাদের প্রোগ্রামটা বিল্ড হওয়া পরে রান হওয়া পর্যন্ত। দেখেন চলে এসেছে আর্টিফিশিয়াল স্কুল। এখন আমরা তো আর্টিফিশিয়াল স্কুল করলাম। এই প্রিন্টের কয়েক রকম সিস্টেম আছে, যেমন আমরা প্রিন্ট এলএন এই মেথডটাকে, আচ্ছা আরেকটা কথা এখানে আমি ছোট্ট করে বলে দেই, আমি এখানে একটু আরেকটা কথা এখানে মনে রাখেন যে আমরা যখন ডবল ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করব তখন এটা কি হয়ে যাবে? কমেন্ট হয়ে যাবে। এবং আমরা এখানে বলে দিই যে প্রিন্ট এলএন এই কথার পরে যদি প্যারেনথেসিস থাকে, আমরা বাংলায় বলি ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে, এই ফার্স্ট ব্র্যাকেটটাই হচ্ছে এই লেখাটা থেকে শুরু করে এভাবেই মেথডটাকে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ কোনো কিছু লেখা এবং এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এরপরে একটা কি প্যারেনথেসিস থাকবে এবং এই প্যারেনথেসিসের মধ্যে যেগুলো লেখা সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট। ওকে, সো এই প্রিন্ট এলএন এটা কি করে? এটা একটা মেথড, প্রিন্ট এলএন মেথড কি করে? ফর প্রিন্টিং এ কি করে? আমি একটা কোড লিখলাম, কি একটা এই প্রিন্ট এলএন মেথডটা একটা কোডকে প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
এবং একটা কথা মনে রাখবেন, আপনি যতবারই প্রিন্ট করতে যাবেন এখানে কিন্তু সিস্টেমের এসটা বড় হাতে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। আপনারা যদি বিশ্বাস না করেন কেস দিয়ে দেখেন ভুল হয়েছে কিনা। আচ্ছা, আমি এস দিয়ে লিখলাম, ছোট হাতের এস দিয়ে লিখলাম। আমি এখন এখানে প্রিন্ট না লিখে, প্রিন্ট এলএন না লিখে প্রিন্ট লিখলাম। এটাকে আমি কোড স্টেটমেন্ট শেষ হলো, সেমিকোলন দিয়ে দিলাম। এটাকেও আমি কি লিখলাম, এখানে আপনারা প্রত্যেকের নামটাকে লিখবেন। তো আমি আমার নাম লিখবো অবভিয়াসলি। এখন দেখেন, তাও আপনাকে কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। যেহেতু আমি একবার ইনপুট করে ফেলছি এই জন্য এখানে এটা দেখাচ্ছে না। আমরা বিল্ড অপশনে গেলে হয়তো দেখতে পারবো। ওকে, প্রবলেমসে গেলে দেখতে পাচ্ছি কি, ক্যানট রিসলভ দ্য সিম্বল সিস্টেম। কত নম্বর লাইনে? 9 নম্বর লাইনে। এইটার উপরে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে রেখে দিবেন কিছুক্ষণ। দেখতে পাবেন এখানে কি পাবেন, একটা চিহ্ন পাচ্ছেন যে ক্রিয়েট লোকাল ভ্যারিয়েবল। এগুলো কিছু রেফারেন্স আপনাকে দিয়ে দেবে যে আপনারা এখানে কি কি করতে পারেন, এটার প্রবলেমটা কি। তো মূলত কোনো কিছুকে প্রিন্ট করার জন্য আমাদের প্রথমেই সিস্টেমটাকে কল করে নিতে হয়, এবং সিস্টেম কল করার জন্য আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। দেখেন, আমি কিন্তু প্রথমে বলেছিলাম এই যে প্রিন্ট এলএন, এটা হচ্ছে সার্বজনীন বা বেসিক জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন লাইনকে প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। এছাড়া আপনারা যদি শুধু প্রিন্ট লেখেন তাও কি হবে না? হ্যাঁ, হবে। বাট শুধু প্রিন্টটা লেখার পরে ওইটার কোনো কি আসবে না, ওইটার কোনো হচ্ছে লাইন ব্রেক আসবে না, একই লাইনে প্রিন্ট হবে। আপনারা তো এই বিষয়টা হয়তো বা ভাবলেন যে কেমন হয়, তাহলে আমি আরেকটা লাইন লিখি। আমি সাউথ যদি লিখি তাহলেই আমার এই লাইনটা চলে আসবে। আমি লিখি যে ভিউয়ার্স, দেখে আমি রান করে কি আছে। দেখেন, আমি এখানে প্রিন্ট লিখছি এবং পরেরটা কিন্তু আমি আবার প্রিন্ট এলএন লিখেছি, তারপরেও এটা কিন্তু এটার সাথে হয়েছে। কি হয়েছে? এটার সাথে হয়েছে। কারণ হচ্ছে এখানে এই যে প্রিন্ট এলএন, এই এলএন লেখার অর্থ হচ্ছে একটা লাইন ব্রেক হবে। কি হবে? এটা প্রিন্ট করে একটা লাইনটাকে একটা ব্রেক করে দেবে। কিভাবে লাইন ব্রেক করবে দেখেন, আমি এইটাই যদি প্রিন্ট এলএন করে দেই এবং রান করি, অর্থাৎ হচ্ছে এই লেখাটা প্রিন্ট করবে এবং একটা কি লাইন ব্রেক করে দেবে। দেখেন, দেখতে পেরেছেন যে এখানে কিন্তু চলে এসেছে যে এটা কি করলো, আর্টিফিশিয়াল স্কুল প্রথমটাতে প্রিন্ট করলো, প্রিন্ট করে এলএন থাকার কারণে একটা লাইন, মাঝখানে একটা লাইন গ্যাপ দিল, দেওয়ার পরে আবার আরেকটা প্রিন্ট করলো, দেন আবার এলএন থাকার কারণে কি করলো, একটা লাইন গ্যাপ দিয়ে আবার এখানে আরেকটা প্রিন্ট করে দিল। সো আশা করি আপনারা খুবই সফলভাবে এটাকে রান করতে পেরেছেন। সো আপনারা কোনো কিছু শেখার সময় দুটি জিনিস মনে রাখবেন, আগে পুরো ভিডিওটা দেখবেন, দেখা পরে সেটাকে পজ করবেন, পজ করে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আইডিটা ওপেন করবেন, সেখান থেকে একটা প্যাকেজ ক্রিয়েট করে নেবেন, প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করে নেবেন। ক্লাস ক্রিয়েট করার পরে যেভাবে ঠিক আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করে দেখবেন যে আপনার প্রিন্ট আসে কিনা কোনো রেজাল্ট। এরপরে আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সে হোমওয়ার্কটা আমি এখানে লিখছি। ওকে, হোমওয়ার্ক হচ্ছে প্রিন্ট ইওর অ্যাড্রেস, প্রিন্ট ইওর অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আপনারা কিভাবে প্রিন্ট করবেন, এখানে আপনাদের অত সুন্দর হওয়ার দরকার নেই। অ্যাড্রেসের মধ্যে আপনার নাম, ঠিকানা এগুলো প্রিন্ট করতে পারেন আপনারা। করার পরে আপনাদের কাজ হচ্ছে কমেন্ট সেকশনে এসে আপনাদের প্রত্যেকের নাম প্রিন্ট করার জন্য যে কোডগুলো আপনারা লিখেছিলেন সেটা প্রুভনেস আমাকে দেখাতে হবে। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।